সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব মূল প্রবন্ধ। ঠিক আছে, আমাদের পর্ব 2 আমাদের আলোচনা হলো মূল প্রবন্ধ, অর্থাৎ মূল প্রবন্ধটা আমরা পড়ব প্রতিটা শব্দ, প্রতিটি লাইনের অর্থ। ঠিক আছে, মানে আমাদের যেন কোনো কিছুতে কোনোভাবে প্রশ্ন করে যেন আমাদেরকে আটকাতে না পারে। ঠিক আছে, আমরা এখন চলে যাব মূল প্রবন্ধে। আচ্ছা, খেয়াল করে দেখো মূল প্রবন্ধটা। দেখো আমরা কি করেছি, মূল প্রবন্ধটা আমরা যেটা করেছি সেটা হলো প্রথমত তোমার যে কঠিন শব্দগুলো রয়েছে সেই কঠিন শব্দের অর্থগুলো তোমাকে দেওয়া হয়েছে। এরপরে এই যে দেখো একটা মানে কোটেশন করে তিনি যে লিখেছেন সেটা নাম্বারিং করে তিনি লিখেছেন, তার আবার সহজভাবে তার অর্থটা নিচে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে কোনো লাইন থেকে প্রশ্ন করে আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা মূল প্রবন্ধে চলে যাব। মূল প্রবন্ধে খেয়াল করে দেখো কি বলেছে, যশের জন্য লিখবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও হইবে না। তাহলে কি বলছে খেয়াল করো, তিনি বলেছেন যশ মানে হলো খ্যাতি। যশ মানে কি? খ্যাতি। তাহলে তুমি যে লেখাটা লিখবে সেটা অর্জনের জন্য লিখবে না, খ্যাতির জন্য লিখবে না, সুনামের জন্য লিখবে না। যদি তুমি তাহা করো তাহলে তোমার সেই সুনামও হবে না, তোমার সেই লেখা ভালো হবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে, অর্থাৎ স্বাভাবিকভাবে নিজে নিজেই যশ আসিবে। একথার অর্থ হলো তোমার লেখা যদি ভালো হয়, তুমি যদি ভালো লিখতে পারো, তাহলে তোমার সুনাম এমনিতেই হবে। দেখো তুমি একজন ভালো স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী, এটা তো তোমার ঢোল পিটাইয়া বলার দরকার নাই আমি ভালো ছাত্র, আমি ভালো ছাত্রী, তাই না? তুমি ভালো ছাত্র, তুমি ভালো ছাত্রী, এটা প্রমাণ পাবে তোমার ফলাফল, এটা প্রমাণ পাবে তোমার রেজাল্টের মাধ্যমে। এজন্য প্রাবন্ধিক কত সুন্দর করে বলেছেন যে যশ এমনিই আসিবে, স্বাভাবিকভাবে আসিবে। কখন? যদি লেখা ভালো হয়। খেয়াল করে দেখো, যদি লেখা ভালো হয় তাহলে যশ কি করবে? এমনি স্বাভাবিকভাবে আসবে, অর্থাৎ খ্যাতি অর্জন করার উদ্দেশ্যে লিখতে হয় না, লেখা ভালো হলে খ্যাতি এমনিতেই হয়। এবার আবার দেখো আমরা এর অর্থটা কত সুন্দর করে নিচে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি, যেখানে বলা হয়েছে সহজ ব্যাখ্যা বা সহজ অর্থ। খ্যাতি বা নাম পাওয়ার জন্য লিখলে লেখাটা কি হয় না? ভালো হয় না। ঠিক আছে, বলেছে নিজের লেখা ভালো হলে খ্যাতি একদিন নিজে থেকেই আসবে, তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা একদম প্রবন্ধের প্রথম আমরা যেটা জানলাম সেটা হলো কি, আমাদের লেখাটা কিসের উদ্দেশ্যে হবে না? আমাদের লেখাটা খ্যাতির উদ্দেশ্যে হবে না, আমাদের লেখাটা খ্যাতির উদ্দেশ্যে এমনিতেই খ্যাতি চলে আসবে, খ্যাতির উদ্দেশ্যে না লিখলেও যদি আমার লেখা কি হয়? ভালো হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলেছে, বলেছে টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেকে টাকার জন্যই লিখে থাকে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ইউরোপের সাথে আমাদের তুলনা করলে হবে না, প্রাবন্ধিক তাও বলেছেন। প্রাবন্ধিক ওই সময় বলেছেন যে ইউরোপের সাথে আসলে আমরা তুলনা করতে পারি না, আমাদের তুলনা করা যাবে না, কিন্তু আমাদের এখনো সেই সময় হয়নি, আমাদের এখনো সেই সময় হয়নি। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি। ঠিক আছে, লোকরঞ্জন প্রবৃত্তি। খেয়াল করে দেখো, লোকরঞ্জন শব্দের অর্থ হলো লোককে খুশি করা, অর্থাৎ মানুষকে খুশি করা। তাই বলেছে এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে যে মানুষকে খুশি করা প্রবল হইয়া পড়ে। ঠিক আছে, হ্যাঁ কি বলেছে? মানুষকে খুশি করা প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের মানে আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত বা বিকল বা নষ্ট হয়ে যায় ও অনিষ্টকর অর্থাৎ ক্ষতিকর হইয়া পড়ে। একথার অর্থ হলো দেখো আমাদের রুচি আর তাদের রুচি এক না। আমাদেরকে বই পড়তে বললে আমরা কিন্তু বই পড়ি না, তার মানে হলো আমরা যে সাহিত্য লিখবো শুধু আমাদের উদ্দেশ্যেই লিখবো, আমরা তো সেই উদ্দেশ্যে সাহিত্য বই রচনা করলেও পড়ি না। ইউরোপের ওরা অনেক বই পড়ে। ঠিক আছে, তাহলে এই জন্য বলেছে যে আমাদের অর্থের জন্য লিখতে গেলে এখন কি হয়ে যায়? মানুষকে খুশি করা ছাড়া আর কোনো কাজ থাকে না। এবং সেই রুচির বিবেচনায় যদি আমরা লিখতে যাই, তখন রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লিখলে তখন কি হয়ে যায়? সাহিত্য বিকৃত, অনিষ্ট, বিকৃত, অনিষ্ট, তার মানে কি? বিকৃত হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়, অনিষ্ট মানে ক্ষতিকর হয়ে ওঠে। ঠিক আছে, দেখো সহজ করে যদি বলি তাহলে কথাটা এরকম, শুধু টাকা উপার্জনের জন্য লেখা উচিত নয়,
শুধু টাকা উপার্জনের জন্য লেখা উচিত নয়, ঠিক আছে? তাহলে এতে লেখার মান নষ্ট হয়, কারণ তখন পাঠককে তুষ্ট করাই বা খুশি করাই প্রধান উদ্দেশ্য হয়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তার মানে হলো, খেয়াল করে দেখো, আমাদের দেশে ওই যে যেমন হিরো আলমও বই লেখে, তাই না? হিরো আলমও কি লেখে? বই লেখে। দেখবা অনেকের কাছে ওই বই ভালো লাগে। কথা হলো আমাদের রুচির সমস্যা আছে। হ্যাঁ, আমাদের কিসের সমস্যা আছে? রুচির সমস্যা আছে। এরপরে খেয়াল করো, বলেছে কি? বলেছে যদি মনে এমন বুঝিতে পারেন যে, কি বলছে কথাটা? যদি মনে এমন বুঝিতে পারেন যে, অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে আপনি লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন, অর্থাৎ উপকার করিতে পারেন, তাই তো? অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। তাহলে কি বুঝলাম? পূর্বে দুইটা প্যারা পড়েছি আমরা, তাই প্রথম প্যারায় বলেছে আপনি লিখবেন অবশ্যই খ্যাতি অর্জনের জন্য না, আপনি লিখবেন অবশ্যই তা টাকা উপার্জনের জন্য না। যখন আপনি টাকার উদ্দেশ্যে লিখবেন তখন আপনার লেখা ভালো হবে না, সেখানে শুধু মানুষকে খুশি করাই থাকবে আপনার মূল কাজ। কিন্তু লেখক বলেছেন মানুষকে খুশি করাই আপনার মূল কাজ না, মানুষ যেন আপনার পড়াটা পড়তে পারে সেটাই আপনার মূল কাজ, সহজ ভাষায় আপনি যেন লিখতে পারেন। এরপরে এসে তিনি বলেছেন আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে লেখাটা লিখতেছেন, আপনি যে লেখাটা লিখবেন এর দ্বারা মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে, মনুষ্য জাতির উপকার হবে, তাহলে আপনি অবশ্যই লিখবেন, ঠিক আছে? বলেছে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা। তার মানে মানুষের এবং মনুষ্য জাতির এবং দেশ ও দশের কল্যাণের উদ্দেশ্যে না লিখে যাহারা অন্য উদ্দেশ্যে লিখেন তাদেরকে প্রাবন্ধিক যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন। খেয়াল করে দেখেন যাত্রাওয়ালা কি? যাত্রা হলো গ্রাম্য মেয়েদের নিয়ে এক প্রকার নাটক প্রদর্শনকে বলা হয় যাত্রা, ঠিক আছে? সেই যাত্রা যারা পরিচালনা করে তাদেরকে এক ধরনের ব্যবসায়ী বলেছে, নিচু ব্যবসায়ী বলেছে, আর তাদের সাথে তুলনা করেছে ওই সমস্ত সাহিত্যিকদের যে সাহিত্যিকরা মানুষ এবং মনুষ্য জাতি এবং দেশ ও দশের উদ্দেশ্যে না লিখে অন্য কোনো উদ্দেশ্যে লিখেন। যখন অন্য উদ্দেশ্যে লিখে থাকেন তখন তাদেরকে এই যাত্রাওয়ালা বলে তিনি কি করেছেন? সম্বোধন করেছেন। বলেছেন যে তারা হলো নিচু ব্যবসায়ী, মানে হলো নিচু মানসিকতার বা নিচু পেশাজীবীর সঙ্গে তাদেরকে তুলনা করা যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের লেখাটা কি হবে বলেন তো? আমাদের লেখাটা হবে মনুষ্য জাতির কল্যাণ সাধনের জন্য, মানুষের উপকারের জন্য। যা এক লাইন আবার এখানে অর্থটা বলা হয়েছে যে শুধু মানুষের ভালো সৌন্দর্যের জন্য লিখুন, অন্য কোনো স্বার্থে লেখা উচিত নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন কি বলেছে। এরপরে বলেছেন যাহা অসত্য অর্থাৎ মিথ্যা কোনো কিছু নিয়ে লিখবেন না। যাহা অসত্য, যাহা ধর্মবিরুদ্ধ, অর্থাৎ যে লেখা ধর্মের বিরুদ্ধে চলে যায়, অর্থাৎ আপনাকে কি বলেছে? যে লেখা অসত্য তার মানে হলো যে লেখা মিথ্যা সেটা লিখবেন না। যে লেখা ধর্মের বিরুদ্ধে চলে যায়, যে লেখা ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলে, যে লেখা পরনিন্দা অর্থাৎ অন্যের নিন্দা করে, ঠিক আছে? যে লেখা পরপীড়ন অর্থাৎ অন্যকে নির্যাতন করে বা অন্যকে ব্যথা দেয়, তাহলে আপনি এমন লেখা লিখবেন না যে লেখাটা অসত্য, আপনি এমন লেখা লিখবেন না যেটা ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, আপনি এমন লেখা লিখবেন না যা অন্যকে ব্যথা দেয়, আপনি এমন লেখা লিখবেন না যা অন্যকে নিন্দা করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন বলেছে বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর বা মঙ্গলজনক হইতে পারে না। এই হিতকর শব্দটা পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে কি বলেন তো? হিতকর মানে মঙ্গলজনক। তাহলে কি বলেছেন? যে লেখা মিথ্যা অসত্য এবং বলেছে যা ধর্মের বিরুদ্ধে চলে যায়, যা অন্যকে নিন্দা করে, যা অন্যকে ব্যথা দেয়, সেই সমস্ত লেখা কখনো কি হতে পারে না? মানুষের উপকার বা কল্যাণের জন্য হতে পারে না বলেছে। সুতরাং তাহা একেবারে পরিহার্য অর্থাৎ বর্জনীয়, অর্থাৎ আপনি তা কি করেন? বর্জন করেন, অর্থাৎ আপনি তা পরিহার করেন, বর্জন করেন। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, ঠিক আছে? সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, খ নম্বরে আসে এটা। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে খেয়াল করে দেখেন কি বলেছে? সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য আর কি? ধর্ম। অন্য উদ্দেশ্যে লেখনী, ঠিক আছে? অন্য উদ্দেশ্যে লেখনী সেটা কি বলেন তো? মহাপাপ।
অন্য উদ্দেশ্যে লেখনীটা কি মহাপাপ। তাহলে আপনি অন্য কোনো উদ্দেশ্যে লিখবেন না। দেখেন, অন্য কোনো উদ্দেশ্যে লিখবেন না। তিনি পূর্বের প্রায় বলেছেন, কি বলেছেন, যারা মনুষ্য জাতির কল্যাণে না লিখে অন্য কোনো উদ্দেশ্যে লেখেন তাদেরকে বলেছেন যাত্রাওয়ালা। এরপরে এখানে এসে বলেছেন সাহিত্যের উদ্দেশ্য হতে হবে ধর্ম এবং সত্য। সাহিত্যের উদ্দেশ্য কি হতে হবে? ধর্ম এবং সত্য। অন্য কোনো উদ্দেশ্য লেখা সেটা মহাপাপ। ঠিক আছে? দেখেন তাহলে কত সুন্দর বলেছে, অন্যকে আঘাত করে বা অসত্য প্রচার করে লেখা হলো পাপ। সাহিত্যকে সত্য নৈতিকতার উপর দাঁড়াতে হবে, দাঁড় করাতে হবে। সাহিত্যকে কি করতে হবে? সত্য ও নৈতিকতার উপর দাঁড়াতে হবে এবং দাঁড় করাতে হবে। আচ্ছা, এরপরে বলেছে কি দেখেন, বলেছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন তথা ভুল ঠিক করার জন্য ফেলে রাখবেন। তাহলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে, কাব্য নাটক উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ বা উন্নতি লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী বা নিয়োজিত তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর, অর্থাৎ আরো খারাপ হয়ে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে, সেটা বুঝিয়েছে। আচ্ছা, তাহলে কি বুঝিয়েছে? বলেছেন আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা লেখার সাথে সাথে ছাপাবেন না বা প্রকাশ করবেন না। আপনি সেই লেখাটাকে কি করেন? কিছুদিন ফেলিয়া রেখে দেন। আপনি যখন লেখাটাকে ফেলিয়া রেখে দিবেন তখন আপনার এই লেখাটার ভুল সংশোধন হওয়ার জন্য সময় পাবেন বা ভুল সংশোধন হবে। দেখেন, আপনারা যখন পরীক্ষার খাতায় লেখেন তখন পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে দেখবেন যে বাসায় আসার পর আপনার মনে পড়ে ওই পৃষ্ঠায় ওই সৃজনশীলের কোনো একটা অংশ মনে হয় আমি এইভাবে বা ওইভাবে লিখলে ভালো হতো। এখন কথা হলো, ওটা কি আর সংশোধন করার সময় আছে? নেই। ওই পরীক্ষার খাতায় যে লেখাটা আপনারা লিখেন এবং পত্রিকায় যে লেখাটা আসে এটাকে বলে সমসাময়িক লেখা। তো সমসাময়িক সাহিত্য বা সমসাময়িক লেখা যেটা, এটা সংশোধনের আর কি থাকে না, কোনো পন্থা বা কোনো উপায় থাকে না। কিন্তু আপনি যে সাহিত্যটা রচনা করবেন, আপনি যে সাহিত্যটা লিখবেন, সেটা কথা তিনি বলেছেন যে আপনি যে প্রবন্ধ লিখছেন বা গল্প লিখছেন সেটা কিছুদিন ফেলে রেখে দেন, যাতে করে আপনি ভুল সংশোধনের কি পান? সময় পান। এই যে দেখেন বলেছে লেখা শেষ করেই কিছুদিন কি পরে লেখা শেষ করে কিছুদিন পরে পড়লে নিজের ভুল বোঝা যায়, তাই সংশোধন করা লেখাকে সুন্দর করে। ওটা সংশোধন করতে বলে লেখাটাও সুন্দর হয়, কিন্তু এটা সাময়িক সাহিত্যের ক্ষেত্রে সম্ভব না। কারণ পত্রিকা লিখে আজকেরটা আজকেই প্রকাশ করতে হয়, পরীক্ষার খাতায় আজকেরটা লিখে আজকেই প্রকাশ করতে হয়। এরপরে বলেছে কি দেখেন, এরপরে বলেছেন যে বিষয়ে যাহার অধিকার নাই, ঠিক আছে, অর্থাৎ যার যোগ্যতা নেই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ বা জোর করে অংশ নেওয়া অকর্তব্য, অর্থাৎ কাজ না। আমরা কি করি? আমরা যেটা পারি না সেটা নিজেরা জোর করে করার চেষ্টা করি, তাই তো? দেখেন প্রাবন্ধিক বলেছেন যে বিষয়ে যার অধিকার নাই, অধিকার নাই মানে হলো যার যোগ্যতা নাই, যার যে বিষয়ে জ্ঞান নাই, সে বিষয়ে তার হস্তক্ষেপ বা হাত দেওয়া অথবা জোর করে ওটার কাজ করা অকর্তব্য বা উচিত নয়। এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যকে এই নিয়মটি রক্ষিত বা রক্ষা করা হয় না, ঠিক আছে? অর্থাৎ বলেছে যে বিষয়ে জানেন না সে বিষয়ে মত দেওয়া বা লেখা আপনার কি উচিত না, জোর করে মতামত দেওয়ার কোনো প্রয়োজন আপনার নেই।